আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপফুলি সবাই ভালো আছি। আমরা আজকে রাইটিং টাস্ক 2 এর আইডিয়া নিয়ে ক্লাস করব। এই টপিকে আসলে অনেকের প্রবলেম, অনেকেই রাইটিং এর আইডিয়াগুলো আসলে কিভাবে সাজিয়ে লিখতে হয় এটা বুঝে না, এবং অনেকে শুধু স্যাম্পল পড়ে, স্যাম্পল পড়ে আউলা জাউলা আনসার করে, এবং স্যাম্পলগুলো যে খুব বেশি একটা প্রোডাক্টিভ না এটাও তারা খুঁজে পায় না বা এটাও তারা বুঝে না। মূলত তাদের কারণে আজকে আমাদের এই ক্লাস, এবং এই ক্লাসে আমরা আইডিয়ার একদম বেসিকটা জানবো যে আইডিয়া আসলে কিভাবে সাজাতে হয় বা কিভাবে লিখতে হয়। বিফোর দ্যাট আমি একটু জানতে চাই কে কোথা থেকে আমাদের এই লাইভ ক্লাসটিতে জয়েন করেছে এবং সবাই কেমন আছি একটু জানতে চাই। ও, চুয়াডাঙ্গা থেকে সাকি, গুড। সিলেট থেকে উর্মি, চট্টগ্রাম থেকে আরাফাত। আমি ভালো আছি। হবিগঞ্জ থেকে সোনিয়া, ইজ ইট সোনিয়া অর সোনিয়া, হুইচ ওয়ান? ওকে, আসিফ। যশোর থেকে কে জানি আমাকে যশোরে রিসেন্টলি দাওয়াত দিছে, তো ইনশাল্লাহ হয়তো যাব। কেউ কি আছে নারায়ণগঞ্জের আশেপাশে? এনিওয়ান? হ্যাঁ, ইনশাল্লাহ আসিফ, ইনশাল্লাহ ভাই আসবো। আমি একটু প্রত্যেকের প্রবলেমও জানতে চাই, যে রাইটিং নিয়ে আসলে কি কি প্রবলেম হয়, রাইটিং টাস্ক 2 তে আসলে আমরা কি কি প্রবলেম ফেস করি। প্রবলেমগুলো যদি একটু বলি তাহলে হচ্ছে আমি সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। আচ্ছা, আসিফ ইকবালের এক্সাম হচ্ছে 14ই ফেব্রুয়ারি, সো আই থিংক এই ক্লাসটা আসিফ ইকবালের জন্য অনেক অনেক ভাইটাল হবে, অনেক বেশি ভাইটাল হবে আই থিংক। কেউ কি আছে এরকম পরীক্ষা দিবে ভেরি সুন? মুন্সিগঞ্জ। আহ, আগামী বৃহস্পতিবার আসবে ইনশাল্লাহ মুন্সিগঞ্জে। ও, আইডিয়া আসে না সাকিবের। গট ইট। ওকে, ওকে। তো আমরা ক্লাস চলাকালীন অবস্থায় কিছু কোশ্চেনও নিব, যাদের যে প্রবলেম গুলো হয় শুধুমাত্র রাইটিং, অন্য কোনো কোশ্চেনের আনসার আজকে আমরা দিব না। শুধুমাত্র রাইটিং টাস্ক 2 এর উপর যার যে প্রবলেম গুলো হয় সেগুলো নিয়ে একটু আজকে আমরা আলোচনা করে যাব, এবং আইডিয়া কিভাবে পড়তে হয়, কোন প্রসেসে আমরা আগাবো তা নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা কথাবার্তা বলবো। রাইটিং টাস্ক 2 তে কেউ যদি আইডিয়া ওয়েল ডেভেলপ না করে, তাহলে সে ভালো স্কোর পাবে না। রাইটিং এর মার্কিং ক্রাইটেরিয়াতে বলা হয়েছে যে কোনো আইডিয়াকে আমাদেরকে ওয়েল ডেভেলপ করতে হবে। এখন ওয়েল ডেভেলপ করার জন্য একটা কাজ খুবই দরকার, সেটা হচ্ছে আগে ওয়েল ডেভেলপ জিনিসটা কি সেটা খুব ভালোভাবে অনুধাবন করা। ধরে নিলাম আমি বললাম যে আইএলস কঠিন না, কঠিন না। পরের সেন্টেন্সে আমি যে চলে গেলাম যে এমন একটা কথায় যেই কথাটা এই সেন্টেন্সের সাথে রিলেটেড না। ধরে নিলাম আমি পরের সেন্টেন্সে চলে গেলাম, স্যাট, স্যাট পড়ে মজা আছে, মজা পাচ্ছি, পাচ্ছি। একটু লক্ষ্য করে দেখি আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের কোনো মিল নাই। আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সের কিন্তু কোনো প্রকার মিল নাই। মিল আছে, ফলে এটা আমার ওয়েল ডেভেলপ হলো না। কিন্তু আমরা যদি এই সেন্টেন্সটাকে, মানে এইখানে যা যা লিখেছি, যা যা বলেছি, এইগুলা যদি না বলে আইএলস কঠিন না, এরপরে যদি বলি এইরকম যে নিয়মিত, নিয়মিত ওয়ার্ড পড়লে, ওয়ার্ড পড়লে আইএলস এ ভালো করা যায়, ভালো স্কোর আসে, স্কোর আসে। নিয়মিত ওয়ার্ড পড়লে আইএলস এ ভালো স্কোর আসে, আমরা কি এটা বলতে পারি না? নিয়মিত ওয়ার্ড পড়লে আইএলস এ ভালো স্কোর আসে। ইভেন আমরা যদি এরকম বলি যে গ্রামার ঠিক মতন পড়লে, জিআরএ ঠিক মতো, ঠিক মতো পড়লে, পড়লে
অনেক ভালো স্কোর আসবে, ভালো স্কোর আসবে, আসবে। রাইট, গ্রামার ঠিক মতন পড়লে অনেক ভালো স্কোর আসবে। এইগুলা কার সাথে রিলেটেড? আইএলটিএস কঠিন না এই শব্দটার সাথে রিলেটেড না? দিস ইজ নোন অ্যাজ ওয়েল ডেভেলপ আইডিয়াস। ওয়েল ডেভেলপ আইডিয়াস বলতে বোঝানো হচ্ছে যে আমরা যদি কোনো একটা টপিক লেখা শুরু করি, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে ওই টপিকটাকে এক্সপ্লেন করে যাওয়া। টপিকটাকে আমরা যত চমৎকারভাবে এক্সপ্লেন করতে পারবো, আমাদের স্কোর তত ভালো হবে। ইন দ্য মিন টাইম দুইটা জিনিসে আমাকে ফোকাস রাখতে হবে। একটা হচ্ছে পিআর, অর্থাৎ প্রিভিয়াস রেফারেন্স দিয়ে আমি কোনো সেন্টেন্স লিখলাম কিনা। প্রিভিয়াস রেফারেন্স দিয়ে আমি কোনো সেন্টেন্স লিখলাম কিনা। এবার এই প্রিভিয়াস রেফারেন্স কারা? যেমন দিস দিয়ে আমরা কোনো সেন্টেন্স লিখলাম কিনা, কিংবা কমা এবং হুইচ দিয়ে কোনো সেন্টেন্স লেখা হইলো কিনা, দোজ দিয়ে কোনো সেন্টেন্স লেখা হইলো কিনা, কিংবা আমরা দ্যাট দিয়ে কোনো সেন্টেন্স লিখলাম কিনা। এই যে প্রিভিয়াস রেফারেন্স, এইগুলো মাস্ট বি আমাদেরকে ব্যবহার করতে হবে। একই সাথে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যে রাইটিংটা লিখতেছি, আমরা যে আইডিয়াগুলো লিখবো, সেইগুলোর গ্রামারটা ঠিক আছে কিনা, অর্থাৎ জিআরএটা ঠিক আছে কিনা, পাশাপাশি লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারিটা ঠিক আছে কিনা। এই তিনটা জায়গায় যদি আমরা ফোকাস করে লিখতে পারি, তাহলে ইনশাল্লাহ রাইটিং এ অনেক ভালো একটা স্কোর আসবে। আর যদি এগুলো গুছিয়ে না লিখি, তাহলে রাইটিং এ ভালো স্কোর আসার কোনো সম্ভাবনা নেই। আমি আগেই বলেছি রাইটিং অনেক বেশি সিম্পল, অনেক বেশি ইজি, এবং এই সিম্পল বা ইজি করার জন্য আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসটা আমরা শুরু করব। আমাদের আজকের ক্লাস হচ্ছে ফর দিস ওয়ান। আজকের ক্লাসে আমরা একটা প্রশ্ন নিয়েছি, আমি এই প্রশ্নের পুরো স্ট্রাকচার বলে দিব। আমাদের এখানে যে কোনো প্রশ্নে এই ধরনের একটা টপিক দেয়া থাকে, নিচে প্রশ্ন বলে দেয় কোশ্চেন ওয়ান, এবং আরেকটা কোশ্চেন, কোশ্চেন টু। সো এখানে মোট দুইটা কোশ্চেন আমাদেরকে দেওয়া হয়েছে। দুইটা কোশ্চেনে আমরা একটু খেয়াল করে দেখি। এই জায়গাতে যেটা বলছে, ইন সাম কান্ট্রিজ দ্য অ্যাভারেজ ওয়েট অফ পিপল ইজ ইনক্রিজিং, দেয়ার লেভেলস অফ হেলথ অ্যান্ড ফিটনেস আর ডিক্রিজিং। আমাকে বলতে হবে এই প্রশ্নে টোটাল টপিক কয়টা, এনি ওয়ান। কোশ্চেন অ্যানালাইসিস খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সো বলতে হবে টোটাল টপিক কয়টা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে টোটাল টপিক দুইটা। নাম্বার ওয়ান, টোটাল টপিক দুইটা। নাম্বার ওয়ান, অ্যাভারেজ ওয়েট অফ পিপল ইনক্রিজ করতেছেন, দিস ইজ টপিক ওয়ান। আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে যে হেলথ অ্যান্ড ফিটনেস ডিক্রিজ করতেছে, দিস ইজ টপিক টু। সো we have average weight of people is increasing and we have health and fitness are decreasing. আমাদের স্টুডেন্টরা যে ভুলটা করে, পরীক্ষার খাতায় যখন লিখে, তারা শুধু টপিক ওয়ানের উপর লিখে, টপিক টু এর উপর আর লিখে না। এইটা আমাদের একটা বড় প্রবলেম, বড় প্রবলেম। আমরা না কোশ্চেন আনসার করার সময় একটা টপিক টাচ করি আর একটা টপিক টাচ করি না। এই কাজটা কিছুতেই করা যাবে না। কেউ যদি টাস্ক রেসপন্সে ফুল স্কোর পেতে চায়, তাহলে তাকে প্রশ্নের প্রতিটা পার্ট আলোচনা করতে হবে, প্রতিটা পার্ট। সো যখন আমরা এই টপিকের উপর কোনো কিছু লিখতে যাব, ধরলাম কোনো একটা আইডিয়া আমরা ডেভেলপ করতে চাচ্ছি, তখন আমাদের কাজ হচ্ছে এই টপিকের উপরও যেমন লিখবো, এই টপিকের উপর, অর্থাৎ দুইটা টপিকের উপরই আমরা লিখবো ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ দুইটা টপিকের উপরই লিখবো। গট ইট। এবার একটু চলে যাই আমাদের প্রশ্নে। আমাদের প্রশ্নে বলা হয়েছে, হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য কজেস অফ দিস প্রবলেম, তাই না? সো এইটা হচ্ছে আমাদের কোশ্চেন ওয়ান। হোয়াট মেজার্স কুড বি টেকেন টু সলভ দেম, এটা হচ্ছে আমাদের কোশ্চেন টু। বডি প্যারাগ্রাফ ওয়ানে আমরা এই কোশ্চেন ওয়ানের আনসার দিব, বডি প্যারাগ্রাফ টু তে আমরা কোশ্চেন টু এর আনসার দিব। নিয়ম হচ্ছে এটা।
এখন যখন আমরা ইন্ট্রো লিখব, তখন কিভাবে লিখব? ইন্ট্রো লেখার নিয়ম হচ্ছে, আমরা যখন ইন্ট্রো লিখি তখন এই টপিকটাকে প্যারাফ্রেজ করব। আমরা শুরুতে যে ভুলটা করি, অতিরিক্ত কিছু কথাবার্তা লিখে ফেলি, অতিরিক্ত কিছু তথ্য দিয়ে দেই শুধু শুধু। আমরা খেয়াল করেছি আমাদেরকে বলছে অ্যাটলিস্ট 250, অ্যাটলিস্ট 250, আমি বলবো 252টা ওয়ার্ড লিখি, 252টা ওয়ার্ড লিখি। বেশি লিখে কম স্কোর পাওয়ার চাইতে কম লিখে ভালো স্কোর পাওয়াটা অনেক অনেক জরুরি। এই জন্য আমি বলি অতিরিক্ত কোনো কিছু লিখবো না, প্রশ্নে যা চাইছে তাই লিখবো। সো ডিরেক্ট প্যারাফ্রেজ, এক্সট্রা কোনো কিছু অ্যাড করার দরকার নাই। 2 নম্বর কাজ হচ্ছে এই কোশ্চেন 1 এর আনসার দেয়া। 3 নম্বর কাজ হচ্ছে এই কোশ্চেন 2 এর আনসার দেয়া, কোশ্চেন 2 এর আনসার দেয়া। এই 3টা কাজ যদি কেউ ভালো মতন করে, তাহলে তার এই প্রশ্নটার আনসার একদমই ক্লিয়ার হয়ে যাবে, মানে ইন্ট্রোটা তার ক্লিয়ার হয়ে যাবে। ইন্ট্রো ক্লিয়ার হয়ে যাবার পরে সে কি করবে? বডি প্যারাগ্রাফ 1 লিখবে। এবং আমরা বলেছিলাম বডি প্যারাগ্রাফ 1-এ কোশ্চেন 1 এর আনসারটা আমরা ডিটেলসে লিখবো। এই ডিটেলসটা কিভাবে লিখবো? এই ডিটেলসটা লেখার জন্যই আজকে আমাদের ক্লাস। সেটা হচ্ছে, প্রথমে আমরা একটা টপিক সেন্টেন্স লিখবো। যেমন এখানে বলছে কজ, সো আমরা লিখবো দেয়ার আর মেনি কজেস অফ দিস প্রবলেম। খেয়াল করে দেখি, দেয়ার আর মেনি কজেস অফ দিস প্রবলেম। এরকম একটা টপিক সেন্টেন্স, খুবই সিম্পল একটা সেন্টেন্স লিখবো, খুব কমপ্লেক্স করে কিছু লেখার নাই। দেন কজ ওয়ানটা লিখবো। তারপর তারপর তাকে আমরা এক্সপ্লেইন করব। এই এক্সপ্লেন করার জন্য 2-3টা সেন্টেন্স আমরা ইউজ করব। দেন আমরা কজ টু লিখবো, তারপরে তাকে আমরা এক্সপ্লেন করব, আর এই জন্য আমরা 2-3টা সেন্টেন্স ইউজ করব। শেষ। সেন্টেন্স গুলো আমরা খুব লেন্দি করব না, খুব বেশি কমপ্লেক্স করব না, ইন জেনারেল কিছু সেন্টেন্স আমরা লিখবো ইনশাল্লাহ। সেম ওয়েতে আমরা বডি প্যারাগ্রাফ 2 লিখবো। এবং এখানে আমরা কোশ্চেন 2 এর আনসার লিখবো ডিটেলসে। সেম কাজ। কিভাবে করব? কাজটা হচ্ছে, ফার্স্টেই হচ্ছে টপিক সেন্টেন্স লিখবো। টু সলভ দিস প্রবলেম মেনি মেজার্স ক্যান বি টেকেন। টু সলভ দিস প্রবলেমস মেনি মেজার্স ক্যান বি টেকেন। এরকম একটা নর্মাল একটা মানে সেন্টেন্স আমরা লিখে যাব। তারপরে সলিউশন 1 লিখব, তাকে এক্সপ্লেন করব। যে এক্সপ্লেনটা 2 থেকে 3টা সেন্টেন্সে হবে। এই সলিউশন 1 কজ 1 এর সাথে রিলেটেড হতে হবে, বলে দিলাম। যদি তা না করি তাহলে কোহেরেন্স স্কোর আসবে না। সো সলিউশন 1 এর সাথে কজ 1 এর একটা রিলেশন করতে হবে। একইভাবে আমরা সলিউশন 2 লিখব, তারপরে তাকে আমরা এক্সপ্লেন করব 2 থেকে 3টা সেন্টেন্স দিয়ে। এই যে আমরা সলিউশন 2 লিখলাম, তার সাথে কজ 2 এর একটা রিলেশন করতে হবে। এই কাজটাই জাস্ট আমরা করব, তাহলেই আমাদের হবে। দ্যাটস ইট। ওকে। এবার এবার কনক্লুশন কি করব? কনক্লুশন হচ্ছে এই যে ইন্ট্রোতে যা যা লিখেছি না, ইন্ট্রোতে যা যা লিখলাম তাকে সাম আপ করব। কনক্লুশনে নিউ আইডিয়া দেয়া যাবে না, নিউ আইডিয়া বা নিউ কোনো টপিক আইডিয়া দেয়া যাবে না, নিউ আইডিয়া দেয়া যাবে না। দ্যাটস ইট। যদি মোটামুটি এভাবে গুছিয়ে লিখতে পারি, তাহলে আমাদের এই কোশ্চেনের আনসার ডান। ও, আসিফ, ইউ ক্যান অলসো ডু দ্যাট, নো প্রবলেম, ইউ ক্যান অলসো ডু দ্যাট। ওকে, ইউ ক্যান অলসো ডু দ্যাট। তো আমরা এবার যাব যে এই বডি প্যারাগ্রাফ 1 এন্ড বডি প্যারাগ্রাফ 2 এর জন্য যাদের পরীক্ষা সামনে, তারা এখন কি করবে? তারা এখন কি করবে? তারা গুগলে যাবে।
যে লিখবে আইআরসিসি ব্যাংক, আইআরসিসি ব্যাংকে ঢুকবে, ঢুকে এই যে এখানে বই দেখবো, এই যে কেমব্রিজ আর্ট, কেমব্রিজ আর্ট থেকে শুরু করব। ধরে নিলাম এই প্রশ্নটাই আজকে আমরা নিয়েছি। ইন সাম কান্ট্রিজ অ্যাভারেজ ওয়েট অফ পিপল ইজ ইনক্রিজিং অ্যান্ড দেয়ার লেভেলস অফ হেলথ অ্যান্ড ফিটনেস আর ডিক্রিজিং। In some countries, the average weight of people is increasing and their levels of health and fitness are decreasing. Right? প্রশ্নে বলছে, what do you think are the causes of these problems? পুরোটা কপি দিব, শুধু এতটুকু কপি দিব। কপি দিয়ে চলে যাব পারপ্লেক্সিটিতে। পারপ্লেক্সিটি এআই ইউজ করব। জাস্ট পারপ্লেক্সিটি এআই ইউজ করব। গট ইট? এখানে যে জাস্ট আমরা এটাকে পেস্ট করব। পেস্ট করে লিখে দিব গিভ টু রিজন উইথ ডিটেল এক্সাম্পল। That's it. Give two reasons with detailed examples. That's it. ও কি করবে? এই যে এই যে প্রথম টপিকটা আমাকে এখানে এক্সাম্পল আকারে দিয়ে দিছে, ডিটেলসে দিয়ে দিছে। দ্বিতীয় টপিকটা, দ্বিতীয় রিজনটা আমার এখানে এক্সাম্পল আকারে দিয়ে দিছে, ডিটেলসে বলে দিছে। এক্সাম্পল মানে হচ্ছে কোনো কিছু ডিটেলসে লেখা। এবার আমি ওদের একটা স্ট্রাকচার, জাস্ট একটা স্ট্রাকচার দেখাই যে কিভাবে আসলে লেখা হয়েছে। রাইট? যেমন এইখানে লেখা হয়েছে, একটু লক্ষ্য করলে দেখবো যে চেঞ্জেস ইন ফুড সিস্টেম অ্যান্ড ডায়েট, এটা হচ্ছে মেন রিজন। রাইট? দুইটা রিজনের একটা হচ্ছে চেঞ্জেস ইন ফুড সিস্টেম অ্যান্ড ডায়েট। সো এটাকে এক্সপ্লেন করা হচ্ছে ইকোনমিক্স অ্যান্ড টেকনোলজি হ্যাভ অল্টার্ড গ্লোবাল ফুড সিস্টেম অ্যান্ড কনজাম্পশন প্যাটার্নস। ফলে হচ্ছে কি, অবিজিটি রেট ইনক্রিজ করতেছে। প্রশ্নে আমাদেরকে বলছিল যে হেলথ অ্যান্ড ফিটনেস ডিক্রিজ করতেছে। এই যে প্রশ্নে যেই কথাটা বলছে সেই কথাটাকে কমা এবং ভার্ব প্লাস আইএনজি দিয়ে লেখা হয়েছে। চেক ইট। কমা এবং ভার্ব প্লাস আইএনজি দিয়ে লেখা হয়েছে। এবার এই কথাটাকে সামনে নিয়ে আলোচনা করা হয়েছে। হায়ার ইনকামস এনাবল পিপল টু স্পেন্ড মোর অন ফুড। উপরে বলছিল ইকোনমি, উপরে বলা হয়েছিল টেকনোলজি। ফুডের সিস্টেমটাকে অল্টার করে ফেলছে। হায়ার ইনকাম ইজ এ পার্ট অফ ইকোনমিক্স। এই যে এই টপিকটা ইকোনমিক্সেরই একটা পার্ট। ফলে আগের সেন্টেন্স পরের সেন্টেন্সের একটা মিল আছে, একটা কানেকশন আছে। কিন্তু আমরা দেখি আমাদের স্টুডেন্টদের প্রথম সেন্টেন্সে কি লিখছে, দ্বিতীয় সেন্টেন্সে আইসা সে নতুন কিছু লিখছে, মানে একটা কানেকশন নাই, একটা রিলেশন নাই। এই রিলেশন না থাকার কারণে কোহেরেন্স এন্ড কোহেশন নাই। এই রিলেশনটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। বুঝতে পারছি? সো এখানে বলা হয়েছে হায়ার ইনকামস এনাবল পিপল টু স্পেন্ড মোর অন ফুড while food systems have shifted away from local farming to commercial products। একটু খেয়াল করি তো, ফুড সিস্টেমস হ্যাভ শিফটেড অ্যাওয়ে ফ্রম লোকাল ফার্মিং টু কমার্শিয়াল প্রোডাক্টস, এই কথাটা গ্লোবাল ফুড সিস্টেম অল্টারের সাথে যায় কিনা? এই যে ফুড সিস্টেমস হ্যাভ শিফটেড অ্যাওয়ে ফ্রম লোকাল ফার্মিং টু কমার্শিয়াল প্রোডাক্ট, চেঞ্জ হয়েছে? মানে আগের সেন্টেন্স পরের সেন্টেন্সের মিল আছে? অবশ্যই মিল আছে। এবার পরের সেন্টেন্সটা শুরু হয়েছে দিস দিয়ে, এবং আমরা বলছিলাম দিস মানে প্রিভিয়াস রেফারেন্স, এবং এই ধরনের একটা প্রিভিয়াস রেফারেন্স আমাদেরকে দিতে হবে। সো দিস হ্যাজ রেজাল্টেড ইন পিপল কনজিউমিং মোর ক্যালোরিজ, অ্যানিমেল প্রোডাক্টস অ্যান্ড সুগার। এর ফলে মানুষ অনেক বেশি ক্যালোরি খাচ্ছে, অনেক বেশি ফুড কনজিউম করতেছে, যেটা তাদেরকে ফ্যাটি করতেছে। দ্যাটস ইট। সেম এইভাবে আমরা পরের টপিকও এক্সপ্লেন করব। সেম ওয়েতে আমরা, যেমন আমাদের দ্বিতীয় টপিকটা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। মানুষ সেডেন্টারি লাইফস্টাইল করে কিংবা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না, এই কারণে মানুষের প্রবলেম হচ্ছে, এই কারণে মানুষের অবেসিটি হচ্ছে, মানুষের অন্যান্য রোগ বালাই হচ্ছে। আমরা দেখব এইখানে এই টপিকটাকে একদম চমৎকার ভাবে ডেভেলপ করা হয়েছে কিনা। দেখি, এ ড্রপ ইন অ্যাডাল্ট এনার্জি এক্সপেন্ডিচার পসিবলি ডিউ টু ইটস শিফট ইন ওয়ার্ক অ্যান্ড ট্রান্সপোর্ট মে হ্যাভ কন্ট্রিবিউটেড টু দ্য রাইজ ইন
অবেসিটি। এই যে যখনই অ্যাডাল্ট এনার্জি এক্সপেন্ডিচার ড্রপ করতেছে, পসিবিলিটি ডিউ টু শিফট ইন ওয়ার্ক, অর্থাৎ মানুষের যে হেলথ ইস্যু হচ্ছে এটার মেইন কারণ হচ্ছে ওয়ার্ক অ্যান্ড ট্রান্সপোর্টের শিফটের কারণে। আর এই কারণে মানুষের অবেসিটি রাইজ করতেছে, অবেসিটি ইনক্রিজ করতেছে। পিপল হ্যাভ বিকাম লেস অ্যাক্টিভ ডিউ টু চেঞ্জিং লাইফস্টাইল। মানুষ লেস অ্যাক্টিভ হচ্ছে। এবার একটু খেয়াল করি, শিফট ইন ওয়ার্ক অ্যান্ড ট্রান্সপোর্ট মে হ্যাভ কন্ট্রিবিউটেড টু দ্য রাইজ ইন অবেসিটি, লেস অ্যাক্টিভ ডিউ টু চেঞ্জিং লাইফস্টাইল, দে বোথ আর সেম। ডিউ টু চেঞ্জিং লাইফস্টাইল আর শিফট টু শিফটস ইন ওয়ার্ক অ্যান্ড ট্রান্সপোর্ট, এই দুইটা কথা কি সেম না? মানে এই দুইটা আইডিয়া কি একই জিনিসকে একটু এক্সপ্লেন করা না? ইভেন আরো একটা জিনিস খেয়াল করি, ট্রান্সপোর্টের ব্যাপারটা আসছে, such as increased use of private vehicles and machines, তাই না? এই যে এইখানে যে ট্রান্সপোর্টের কথাটা আসছে সেই কথাটাকে আমরা এখানে এনে এক্সপ্লেন করতেছি না। আবার যাই উপরে, আমরা ওয়ার্কের কথা পেয়েছিলাম, স্পেন্ডিং মোর টাইম সিটিং ইন ফ্রন্ট অফ কম্পিউটার অর টিভি। খেয়াল করছি আগের যেই কথা পরে তাকে নিয়ে এক্সপ্লেন করা হচ্ছে। প্রবলেম হচ্ছে আমাদের আইডিয়াগুলো এরকম না। আমরা যখন কোনো রাইটিং লিখি তখন আমাদের আইডিয়াগুলো এইভাবে আমরা সাজিয়ে লিখতে পারি না। আমরা উপরে লিখতেছি এক কথা, নিচে লিখতেছি আর একটা কথা, যার কারণে হয় কি, রাইটিংটা খুব গোছানো হয় না, কোহেরেন্স থাকে না, টাস্ক রেসপন্সটা থাকে না। প্রবলেম হচ্ছে এটা, প্রবলেমটা হচ্ছে এটা। যদি এই রকম করে আমরা কেমব্রিজের প্রশ্নগুলোর আইডিয়া পড়তে পারি তাহলে আমাদের হয়ে যায়। কেমব্রিজের প্রশ্নগুলোর আইডিয়া খুব ভালো করে পড়ি, তাহলে এর বাইরে আর কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না, পড়তে থাকি। বুঝতে পারছি। সমস্যাটা হচ্ছে একটা জায়গায়, যে আমরা করি কি একের পর এক আইডিয়াতে লাফায় লাফায় দৌড় দিই, একটা প্যারাগ্রাফে অনেকগুলো আইডিয়া দিই। কিন্তু আমি সবসময় একটা কথা বলছি, যে কোনো টপিক লিখবো এই টপিকটাকেই আমি দুইটা বা তিনটা সেন্টেন্সে এক্সপ্লেন করব, নিয়ম জাস্ট এইটাই। এখন এই এক্সপ্লেন করার জন্য আগের টপিকের সেন্টেন্স পরের টপিকের সেন্টেন্সের একটা কানেকশন থাকতে হবে। বুঝতে পারছি, এতটুকুই। ইভেন এই যে আমরা এসএ ব্যাংকে যে যাই, আমাদের স্টুডেন্টরা করে কি প্রচুর পরিমাণে স্যাম্পল পড়ে, প্রচুর স্যাম্পল পড়ে। এবার আমরা এই প্রশ্নটারই এই প্রশ্নটারই আমরা একটা মেজারমেন্ট দেখবো যে আমরা কি মেজার নিতে পারি। সেম কোশ্চেনের সেম কোশ্চেনের what measures could be taken to solve them, what measures could be taken to solve them, সেম কোশ্চেনেরই দিলাম। দেওয়ার পরে দিলাম গিভ টু সলিউশন উইথ ডিটেলস এক্সাম্পল। শেষ। প্রতিটা প্রশ্ন এইভাবে জাস্ট আইডিয়া বের করে ফেলবো, প্রতিটা প্রশ্নের আইডিয়া জাস্ট এই প্যাটার্নে লেখার ট্রাই করব। দেখি এইখানে আমাদের সেন্টেন্স গুলোর মিল আছে কিনা। যেমন প্রথমেই যদি আমরা বলি যে আমাদের হেলদি ইটিং হ্যাবিট প্রমোট করতে হবে, এটা যদি আমরা বলি প্রথম সেন্টেন্সে, পরের সেন্টেন্সে তাকে এক্সপ্লেন করার জন্য এনকারেজিং হেলদি ইটিং হ্যাবিটস থ্রু ভেরিয়াস স্ট্র্যাটেজিস ক্যান হেল্প ইন অবেসিটি প্রিভেনশন, বা এই যে হেলথ ইস্যুগুলো হচ্ছে এইগুলার প্রিভেনশনের জন্য আমরা বিভিন্ন ধরনের হেলদি ইটিং কে এনকারেজ করতে পারি। এবার এই কথাটাকে এক্সাম্পল দিব। এক্সাম্পলটা কি? ফর এক্সাম্পল, ইন্টারভেনশনস ক্যান ইনক্লুড রিডিউসিং দ্য কনজাম্পশন অফ সুগারি ড্রিঙ্ক, রিপ্লেসিং দেম উইথ লো সুগার অল্টারনেটিভস। সুগারি ড্রিঙ্কের কনজাম্পশন আমরা রিডিউস করতে পারি এবং লো সুগার অল্টারনেটিভ গুলা দিয়ে আমরা এটা রিপ্লেস করতে পারি। রিডিউসিং ফ্যাট সুগার সল্ট ইন ম্যানুফ্যাকচার প্রোডাক্টস
enabling easier and cheaper access to healthy food is also beneficial। দেখি তো এইখানে হুট করে নতুন কোনো টপিক আনা হয়েছে, মানে ওরা যে আইডিয়া গুলা দিছে, আইডিয়া গুলার মধ্যে কি নতুন নতুন কোনো টপিক আসছে, নাকি হেলদি ইটিং হ্যাবিটের টপিকটাকে বলা হচ্ছে সুগারি ড্রিঙ্ক কনজাম্পশন করতে, আহ, এটা কমাতে হবে, এটা রিডিউস করতে হবে। দেন হচ্ছে এই সুগারি ড্রিঙ্কের জায়গায় আমরা লো সুগার অল্টারনেটিভ গুলা রিপ্লেস করতে পারি, এরকম বলা হয়েছে, তাই তো? সো এই টাইপেরই আইডিয়া জাস্ট আমরা আমাদের খাতায় লিখবো, জাস্ট এই টাইপের আইডিয়া লিখবো। যদি এই টাইপের আইডিয়া লিখি তাহলে তো লেখার মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে, লেখার মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে। যেমন দ্বিতীয় যে টপিকটা আছে, দ্বিতীয় যেই আমাদেরকে টপিককে বলা ছিল যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইনক্রিজ করতে হবে, সেডেন্টারি বিহেভিয়ারকে রিডিউস করতে হবে। দ্য সেকেন্ড সলিউশন ইজ যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিড টু ইনক্রিজ এবং সেডেন্টারি যে বিহেভিয়ার ছিল সেটাকে আমরা রিডিউস করব। যেমন এটাকে এক্সপ্লেন করার জন্য ইনক্রিজিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি রিডিউসিং সেডেন্টারি বিহেভিয়ার ইজ ক্রুশাল ফর অবজেক্টিভ প্রিভেনশন অ্যান্ড ইমপ্রুভিং হেলথ। অবজেক্টিভ প্রিভেনশন করার জন্য এবং হেলথটাকে ইমপ্রুভ করার জন্য এটা গুরুত্বপূর্ণ। তাকে এক্সাম্পল দেওয়ার জন্য আমরা লিখতেছি, ফর ইনস্ট্যান্স ডিজাইনিং কমিউনিটিজ দ্যাট কানেক্ট sidewalks, bicycle routes, public transport with homes, school parks, and workplace can increasing physical activity. এক্সাম্পল গুলো আসলে যে এরকম দেওয়া উচিত, আমরা যখন এক্সাম্পল গুলা দিব তখন আমাদের এক্সাম্পল গুলা এই প্যাটার্নে দেওয়া উচিত। আর লেখার সময় লেখার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা লিঙ্কার অতিরিক্ত ইউজ করতেছি কিনা। একটা জিনিস খেয়াল করে দেখি, এই যে এখানে যে সেন্টেন্স গুলো দেয়া হয়েছে, এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সের, এই সেন্টেন্সের যে স্ট্রাকচার, দুইটা স্ট্রাকচার কি সেম? দুইটা স্ট্রাকচার কিন্তু সেম না। তার মানে আমাদেরকে একটা জায়গায় ফোকাস করতে হবে যে আমরা সেন্টেন্স লেখার সময় ভেরিয়েশন আনবো। আমাদের কাজ একটাই, যে আমরা যে সেন্টেন্স গুলা লিখবো, আমরা যে সেন্টেন্স গুলা লিখবো এই সেন্টেন্স গুলার মধ্যে একটা ভেরিয়েশন আনতে হবে, তার মানে একটা রেঞ্জ আনতে হবে। যদি এই রেঞ্জ আনি তাহলে আমাদের অবশ্যই স্কোর ভালো হবে। গট ইট? সো ইউজ পারপ্লেক্সিটি, এটা অনেক 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 ইমপ্রুভ করবে, রাইটিংটাকে অনেক ইমপ্রুভ করবে। ইভেন আমি আরো একটা ঘটনা বলি, যারা আমাকে বলেছে যে ভাই চ্যাট জিপিটি ইউজ করতে পারবো কিনা, অবভিয়াসলি ইউ ক্যান, নো প্রবলেম। সো ইউজ চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি ইউজ করলাম। চ্যাট জিপিটি আমি কিভাবে ইউজ করব, এটার একটা কাহিনী বলি। ধরে নিলাম ধরে নিলাম আমার পক্ষে আমার পক্ষে এই টপিকটাকে এক্সপ্লেন করা সম্ভব না, বা আমি এই টপিকটাকে এক্সপ্লেন করতে পারতাছি না, বা এইটা দিয়ে আমি আর কোনো আইডিয়া পাচ্ছি না, আমার মাথায় নাই। আমি করব কি, চ্যাট জিপিটি কে আস্ক করব যে, ওকে, তো চ্যাট জিপিটি কে আমি আস্ক করব, এক্সপ্লেইন দিস উইথ থ্রি সেন্টেন্স 15টা ওয়ার্ডের বেশি না, ওয়ার্ড লিমিটেড, নট মোর দ্যান 15, রাইট? সো যে কোনো আইডিয়াকে যদি আমরা কখনো এক্সপ্লেন করতে না পারি, আমরা এটা ডেফিনেটলি চ্যাট জিপিটির কাছ থেকে ওই আইডিয়াটা নিতে পারি। যেমন, এবং লং সেন্টেন্স দিব না, খুব বড় বড় সেন্টেন্স না, খুব বড় বড় সেন্টেন্স নেওয়ার কিছু নাই। যেমন এখানে আছে কি, ইনক্রিজিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি বার্নস ক্যালোরিজ। আমরা ফার্স্টে যদি এই সেন্টেন্সটা লিখি, তারপরের সেন্টেন্সটা এভাবে লিখতে পারি, ইনক্রিজিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি বার্নস ক্যালোরিজ, রিডিউসিং ফ্যাট অ্যাকুমুলেশন, reducing sedentary behavior improves metabolism and cardiovascular health. Both strategies lower obesity risks and enhance overall well-being. একটু লক্ষ্য করি তো, এই সেন্টেন্সে যা যা বলা হয়েছে সেইগুলোকেই এখানে এক্সপ্লেন করা হয়েছে না? অবেসিটি প্রিভেনশন, ইমপ্রুভিং হেলথ, অবেসিটি রিস্কটাকে লোয়ার করে, এনহান্স ওভারঅল ওয়েলবিং,
ইমপ্রুভিং হেলথ, একই টপিক না? একই একই ধরনের টপিক। সেন্টেন্স গুলাও কিন্তু খুব বেশি লং না, খুব বেশি লং না। এরকম ছোট ছোট সেন্টেন্সের আইডিয়া করি, পড়তে থাকি, দেখবো ইনশাল্লাহ ভালো করতেছি, ইনশাল্লাহ ভালো করতেছি। গট ইট। তো আমরা একটা প্রশ্ন নিব, আমি জানি না কে কতটুকু শিখতে পারছে, বাট কারো কোনো প্রশ্ন থাকলে সেটা নেই। বিফোর দ্যাট আমি আমি মাইশার একটা প্রশ্ন নেই। ভাই আমি আমার পরীক্ষা 22 তারিখ। আমার রিডিং এ অনেক কম হতো, আপনার ইউটিউব দেখে অনেক ইমপ্রুভ হয়েছে মাসাল্লাহ, কিন্তু রাইটিং এ ভালো হচ্ছে না। কিভাবে আইডিয়া জেনারেট করা যায়, আজকে ক্লাস এটা পুরোটাই করাইছি, চ্যাট জিপিটি ইউজ করছি ভাইয়া বাসায়। 31 লিসেনিং, কিন্তু মকে অনেক কম হয়। আচ্ছা ওইটা বাদ দিই, কেমব্রিজে যদি 31 পাই, মেন এক্সামে 35 36ও পাইতে পারি। আচ্ছা, মকে কম হয়, ফোকাস রাখতেই পারি না ভাই, কি করলে লিসনিং এন্ড রাইটিং এ ভালো স্কোর করবো, যদি একটু সাজেশন দিতেন। ওকে ফাইন। লিসনিং ডেইলি, যেহেতু 22 তারিখ পরীক্ষা, যেহেতু 22 তারিখ এক্সাম, সো লিসনিং এর জন্য ছোট্ট একটা কাজ করতে হবে, এটা আমি সবাইকে বলি। গুগলে যাব, যে লিখবো আইএলস মাস্টার, আইএলস মাস্টার লিসনিং, এটা সবার জন্য। গট ইট। এইখানে যাই দেখবো যে এই লিসেনিং এ আমাদের মোট 200টা টেস্ট আছে। যাদের হাতে সময় আছে তাদের উচিত প্রতিদিন 2 থেকে 3টা করে টেস্ট দেয়া, যাদের হাতে সময় নাই তাদের উচিত একটা করে টেস্ট দেয়া। এটা প্রত্যেকের জন্য। এখানে মোট 200টা টেস্ট আছে, 200টা। বুঝতে পারছি? এখান থেকে টেস্ট দিই, দেখবো ইনশাল্লাহ রেজাল্ট আস্তে আস্তে ভালো হওয়া শুরু করছে। এটা গেল লিসেনিং এর জন্য। আর রাইটিং এর জন্য আমি অলরেডি বলেছি যে রাইটিং এর জন্য অবশ্যই আইডিয়া পড়াটা, টাস্ক টু আইডিয়া পড়তে হবে। দুইটা কাজ, টাস্ক টু এর আইডিয়া মাস্ট বি পড়তে হবে, এবং টাস্ক টু এর জন্য একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে স্ট্রাকচার জানা, স্ট্রাকচার গুলো জানতে হবে। এটার জন্য ইউটিউবে আমার যে ক্লাসগুলো আছে ওইগুলো করি, অন্যান্য যে ক্লাসগুলো আছে, অন্যান্য যারাই ক্লাস নিয়েছে, বাংলা আইএলস আছে, আইএলস মাহির আছে, কিংবা মারুফ ভাইয়ের ক্লাস আছে, কিংবা ইটু আইএলস আছে, আইএলস অ্যাডভান্টেজ আছে, আসাদি ইয়াকুব আছে, এগুলো একটু ফলো করি। ফলো করলে হবে কি, ইনশাল্লাহ লিখতে পারবো। ওকে। আচ্ছা, অডিও স্ক্রিপ্টের ওটা গুগল করলে পাওয়া যায়। আইএলস মাস্টারের প্রত্যেকটারই অডিও স্ক্রিপ্ট গুগলে পাওয়া যায়। ওকে, এনি মোর কোশ্চেন্স? এনি মোর কোশ্চেন্স? ও আচ্ছা, আমাদের সাথে আসিফ ইকবাল জীবন একটু কথা বলবে, সো আমরা একটু আনমিউট করি। আসিফ প্লিজ। ধন্যবাদ। আপনার ক্লাস করে আসলে অনেক ভালো লাগছে আমার। আর 2-3 দিন আছে এক্সামের, তারপরেও মোটামুটি প্রিপারেশন নিয়েছি। আমি রাইটিং এর আজকেই মোটামুটি রাইটিংটা করলাম একটু বেশি সময় ধরে। আপনার এটা অনেক কাজে দিয়েছে, এটা ছিল কমপ্লিমেন্টারি কথা। আর হচ্ছে যে লিসেনিং এর পার্টে যে বিষয়টা বলতে চাচ্ছি, লিসেনিং এরটা আমি হচ্ছে ব্রিটিশ কাউন্সিলে রেজিস্ট্রেশন করার পরে যে প্রিমিয়াম অ্যাক্সেস যেটা পাওয়া যায়, ওইখান থেকেই প্রতিদিন 2-3টা করে মক আসলে দিচ্ছে। কিন্তু ওইখানে সত্যি বলতে 26-27 এর বাইরে কখনো আমার আসে নাই। 26-27-28 এই পর্যন্তই, কখনো 30ও পায় নাই। তো সেক্ষেত্রে আমি তো আসলে অনেক ফ্রাস্ট্রেটেড যে আমি এর বেশি উঠাইতে পারতেছি না। সেই ক্ষেত্রে যদি কিছু বলতেন। মেন এক্সামে 6.5 পাবো অথবা 7 পাবো, এই রেঞ্জে পাবো। ইনশাআল্লাহ। অনেস্টলি 6.5 7 পাবো। এর বেশি হইলে, এর বেশি হওয়াটা আসলে খুব টাফ, তারপরে বলা যায় না। হ্যাঁ, ইট ডিপেন্ডস অন। আর এই মোমেন্টে আসলে আর কিছু করার নাই, কারণ আর 2 দিন জি। পরে পরীক্ষা। সো আমি বলবো হচ্ছে টেস্ট দিই, টেস্ট দিতে থাকি, অভ্যাসটা করি, তাহলেই হবে। জি। আর রাইটিং এর ক্ষেত্রে আমি শুধু আপনার প্রতিদিন একটা করে রাইটিং লিখতেছি আর কি। প্রতিদিনই একটা করে ফুল 1 ঘন্টার টেস্ট, আর পড়তেছি শুধু স্যাম্পল অ্যান্সার গুলো, আইডিয়া জেনারেশন এগুলো। যেমন আজকে নতুন একটা জিনিস শিখলাম যে পারপ্লেক্সিটি, এটা কখনো ইউজ করি নাই, আজকে শিখলাম। 2 দিন এটাও ইউজ করব, দেখি বাকিটা ইনশাল্লাহ। রাইটিং লাস্ট আপনার। মোমেন্টে এসে একটা কাজই করা উচিত, সেটা হচ্ছে রাইটিং লেখা এবং আইডিয়া পড়া। কেমব্রিজের যতগুলা প্রশ্ন আছে কিংবা রিসেন্ট যতগুলা কোশ্চেন হয়েছে, এইগুলার যদি আমরা আইডিয়া পড়ি তাহলে লিখতে পারবো ইনশাল্লাহ।
ধন্যবাদ, অনেক Okay. ধন্যবাদ। Okay. Thank you. Thank you, everyone. Thank you for joining the class. See you.